আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। টি-20 ওয়ার্ল্ড কাপের একবারে শেষ চরম উত্তেজনাকর মুহূর্তে আমরা এই আলোচনা নিয়ে বসছি এবং যেখানে আমরা আজকের ফার্স্ট সেমিফাইনালে যে দুটো দল মুখোমুখি হতে যাচ্ছে তাদের নিয়ে অ্যানালাইসিস করব এবং আমাদের সাথে এই অ্যানালাইসিসে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমির একজন প্রতীক ভাই। আমার মানে এক্সপেকটেশন ছিল যে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার আবার একটা খেলা হওয়া, কিন্তু সেটা হচ্ছে না। আমরা নিউজিল্যান্ডের সাথে খেলা দেখতে যাচ্ছি সাউথ আফ্রিকার। এই খেলা নিয়ে আপনার অভিমত কি, কেমন হতে যাচ্ছে এই খেলা? খুবই কিনলি ফট কন্টেস্ট হবে যেটা আমার মনে হচ্ছে। যদি অন পেপার দেখেন দুটো টিমই বেশ ভারসাম্যপূর্ণ, শক্তিমত্তার বিচারে কাউকে খুব বেশি এগিয়ে রাখার অপশন নাই। সো বেসিক্যালি আজকে যে টিমটা নার্ভ ধরে রাখবে তারাই আসলে আহমেদাবাদের টিকিটটা হয়তো পেতে চলেছে। আহমেদাবাদের টিকিটের ক্ষেত্রে সাউথ আফ্রিকা কিন্তু কিছু জায়গায় হয়তো এগিয়ে থাকবে, কারণ ওইখানকার নার্ভের পরীক্ষা তারা দিয়ে এসছে। এবং যদি বলি যে মাঠে আজকে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের খুব ঘরের মাঠ, মানে কাছাকাছি মাঠ যদি বলি, কলকাতাতে। এই মাঠে আপনার কাছে যে দুই দলের যে শক্তিমত্তার বিচারে যেটার কথা বলছিলেন, যে দুই দলকে কাউকে এগিয়ে কাউকে পিছিয়ে রাখার অপশন নেই, কিন্তু যেহেতু কলকাতার মাঠ, এই পিচের কন্ডিশনে কি বলছেন? দেখেন, আমি যেটা প্রেডিক্ট করছিলাম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে, যে যারা চেস করবে তারা আসলে ম্যাচে অনেকটা এগিয়ে যাবে। তো আজকের ক্ষেত্রেও কিন্তু তাই চেজিং টিম তারা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। হয়তো ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মতো না, কজ ইটস আ সেমিফাইনাল গেম, কিছুটা অ্যাডেড প্রেশার থাকবে চেস করতে গেলে, বাট অ্যাজ লং অ্যাজ টোটাল 200-র নিচে থাকবে যারা চেস করবে তারা কিন্তু ম্যাচে এগিয়ে থাকবে। তো টস আজকে আসলে যারাই জিতবে আমার মনে হয় তারা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেবে এবং এটাই কিন্তু ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। দুই দলে কিন্তু এখনো সাউথ আফ্রিকা কিন্তু যদি বলি যে কোনো ম্যাচে হারেনি, এরকম একটা রেকর্ড ক্যারি করে তারা এখনো পর্যন্ত আছে এবং আজকের ম্যাচটা যদি সেভাবেই যায় তাহলে ফাইনালে আহমেদাবাদের টিকিটটা সাউথ আফ্রিকাই পাচ্ছে। সো এই জায়গাগুলোতে দুই দলে যদি আমরা সবসময় চিন্তা করি শক্তিমত্তার বিচারে কারা এগিয়ে কারা পিছিয়ে, আপনি বলছিলেন যে অলমোস্ট কাছাকাছি, কি কোন ফ্যাক্টর আসলে আজকে ডিসাইডিং হতে পারে? দেখেন, সুপার 8 নিউজিল্যান্ড পুরোটা খেলেছে শ্রীলঙ্কায় এবং মোস্ট অফ দ্য ম্যাচেস তারা খেলেছে কলম্বোতে। তা এটা কিন্তু একটা স্লো উইকেট ছিল, বল অনেক থেমে থেমে ব্যাটে আসছিল এবং আপনি যদি নিউজিল্যান্ডের টিম কম্বিনেশন দেখেন এটা কিন্তু একদম কলম্বোর উইকেটের কথা বিবেচনা করে তারা ওইভাবে আসলে সেট করে এসেছিল। সো আজকে কলকাতায় খেলা হবে, এটা একটা ট্রু উইকেট এবং প্রচুর রানের খেলা হয়ে থাকে নর্মালি কলকাতায়, আমরা আইপিএলও দেখেছি। সো সেখানে নিউজিল্যান্ডের বাড়তি অ্যাডজাস্টমেন্টের একটা ইস্যু রয়েছে, এখানে সাউথ আফ্রিকা অবশ্যই এগিয়ে থাকবে। পাশাপাশি নিউজিল্যান্ড একটা ম্যাচে হেরেছে টুর্নামেন্টে, একটা না দুটো ম্যাচে হেরেছে, তার মধ্যে একটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সো সাউথ আফ্রিকার এখানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে যে এই টুর্নামেন্টের প্রিভিয়াস স্টেজে তারা মুখোমুখি হয়েছে, সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা জয়লাভ করেছে। এখন এই আইসিসি ইভেন্টগুলোর নকআউট স্টেজে নিউজিল্যান্ড কিন্তু কখনো সাউথ আফ্রিকার বিরুদ্ধে হারেনি, এটা নিউজিল্যান্ডের পক্ষের কথা। এবং আপনি দেখবেন যে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে কিন্তু দুটো দল মুখোমুখি হয়েছিল, সেখানে নিউজিল্যান্ড আগে ব্যাট করে পাহাড় সময় একটা টোটাল পোস্ট করে এবং সেটা কিন্তু আসলে সাউথ আফ্রিকা চেস ডাউন করতে পারেনি। সো এখান থেকে আসলে নিউজিল্যান্ড কিছুটা হয়তো তাদের মোরাল বুস্ট আপ করতে পারে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দুটো টিমের মধ্যে কিঞ্চিত হলেও যদি 51-49 এরকম পার্সেন্টেজে কাউকে এগিয়ে রাখতে হয়, দ্যাট উড বি সাউথ আফ্রিকা। চোকার্স একটা তকমা তো সাউথ আফ্রিকার আমরা দেখে এসেছি এবং এর আগে আমরা যখন 90s-এ যখন খেলা দেখেছি, যখন খেলা মানে বুঝতাম, ওই সময় থেকে 1919 যে ওয়ার্ল্ড কাপটা, ওই সময় থেকে আমরা দেখে এসেছি যে পুরা টুর্নামেন্টে ধুমধুমার ব্যাটিং বোলিং অলরাউন্ড পারফরমেন্সের পরে সাউথ আফ্রিকা এই সেমিফাইনালে এসে আস্তে ধীরে তাদের মানে মেন চেহারায় ফিরে আসে, যে চোকার্স তকমাটা তারা নিতে চায়। তো আমি একটা জিনিস জানতে চাই যে আজকের ম্যাচ ডিসাইডিং যে ফ্যাক্টরগুলো আপনি বলছিলেন, এইখানে আপনার অ্যানালাইসিসের জায়গা থেকে আপনার অনেক সময় কিছু কথা বলেন যে মিডল ওভারের রানগুলা ভ্যালুয়েবল হতে পারে, কিংবা ওপেনিং এ স্টার্টটা ভালো হতে পারে, কিংবা ক্লোজিংয়ে বোলারদের দাপট থাকতে পারে। এরকম যদি অ্যানালাইসিস আপনার কাছে থাকে যে আসলে কোন ফেজটা আসলে এই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে? দেখেন, আজকে তো আসলে আমরা লাস্ট ম্যাচে দেখেছি কিছুটা ডিউয়ের প্রভাব ছিল। তা ডিউ হলে হয় কি যে আপনার স্লোয়ার বলগুলো ভাবে উইকেটে ধরে না। তো আপনি যখন ডেথ ওভার্সে বোলিং করবেন, আমরা কিন্তু প্রচুর ভ্যারিয়েশন দেখে থাকি ফাস্ট বোলারদের পক্ষ থেকে। তো এই জায়গায় আজকে একটা চ্যালেঞ্জ হতে পারে আমার মনে হচ্ছে। বিশেষ করে আপনি দেখবেন যে লুঙ্গি এনগিডি উনি কিন্তু প্রিভিয়াস ম্যাচগুলোতে বেশ স্লোয়ার বল করেছেন ডেথ ওভার্সে, আজকে কিন্তু মনে হয় না যে এই ট্যাকটিক কাজে লাগতে পারে। সো ডেথ ওভার্স বোলিং এটা দুটো টিমের জন্য চ্যালেঞ্জ হতে পারে। আপনি যদি নিউজিল্যান্ডের ক্ষেত্রে তাকান, এটা চ্যালেঞ্জ হবে ম্যাট হেনরির জন্য। আবার যদি আমরা সাউথ আফ্রিকার দিকে তাকাই, যারা ডেথে বল করছে সেটা হচ্ছে বশ এবং এনগিডি, তাদের জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জের জায়গা হতে পারে। সো
ডেথ ওভার্স, যেটা 16 থেকে 20 নাম্বার ওভার। এই ওভারে যারা আসলে রানের লাগামটা টেনে ধরতে পারবে আমার মনে হয় ম্যাচে তারা অনেকটুকু এগিয়ে যাবে। আমরা আমাদের ডিসকাশনে সবসময় কি ফ্যাক্টর এক্স ফ্যাক্টর নিয়ে কথা বলে থাকি। প্রতীক ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই ম্যাচে এক্স ফ্যাক্টর কারা হতে যাচ্ছে, আসলে যারা ম্যাচ ডিসাইড করে দিতে পারেন? এবং কি ফ্যাক্টর তো আমরা জানি যে থ্রু দ্য টুর্নামেন্টে যদি আপনার কাছে জানতে চাই, আমি একটু ডাটা দিয়ে আপনার কাছে হেল্প করতে চাই আপনার এখানে। সেক্ষেত্রে যদি বলি যে টপ স্কোরারদের যদি বলি যে সেখানে টপ 6 এর মধ্যে কিন্তু এডেন মার্করাম একজন, এবং আমরা রিকেলটনকেও দেখছি যে টপ স্কোরারদের মধ্যে আছে। এবং টপ বোলিং ফিগারের ক্ষেত্রে যদি আমরা বলি সেখানেও কিন্তু দুইজন আছে, ইনগিডি এবং হচ্ছে বসকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রে কি ফ্যাক্টর এক্স ফ্যাক্টর আপনার কাছে জানতে চাই, দুই টিমের কারা আসলে এখানে অবদান রাখতে পারে? সাউথ আফ্রিকার মিডল অর্ডার এটা খুবই ভয়ানক। তো আপনি ডেভিড মিলার, ডেওয়াল ব্রেভিস বা ট্রিস্টান স্টাবস, তিনজন থেকে যে কোনো একজন বা দুজন আজকে হয়তো খুব ভালো পারফর্ম করতে যাচ্ছেন, যেটা আমার মনে হয়। আর যদি আমরা টপ অর্ডার বলতে থাকি তাহলে রায়ান রিকেলটন হয়তো কি ফ্যাক্টর হতে চলেছে আজকে। যদি সাউথ আফ্রিকা ফার্স্টে ব্যাটিং করে আমার মনে হয় রিকেলটনের কাছ থেকে আমরা একটা ভালো ইনিংস পেতে চলেছি। চেস ডাউন করলে আমি আবার মার্করামের উপর আসলে ভরসা রাখবো। আমরা যদি নিউজিল্যান্ডের দিকে তাকাই, আমার মনে হয় তাদের ওপেনিং পেয়ার যেটা দ্যাট কনসিস্টস অফ টিম সেইফার্ট অ্যান্ড ফিন অ্যালেন, এটা যদি প্রথম 5 ওভার বা 6 ওভার ব্যাট করে দিতে পারে তাহলে কিন্তু সাউথ আফ্রিকার জন্য আজকে অনেক বড় ভোগান্তি হয়তো হতে পারে। আরেকটা জায়গা আমি এক্স ফ্যাক্টর হিসেবে কনসিডার করছি জিমি নিশাম। পুরোটা টুর্নামেন্ট ধরে উনি ফ্লপ গেছেন, বা শ্রীলঙ্কা ফেজে কিন্তু ম্যাকনকিকে দেখেছি আমরা খেলতে, তার জায়গায় বিং অ্যান্ড অফ স্পিনার নিশামের বদলে আর কি তাকে খেলানো হয়েছে। কিন্তু খেলাটা যেহেতু আজকে কলকাতায় ফিরছে, আমার মনে হয় ম্যাকনকির জায়গায় নিশামকে খেলানো হবে। এবং লোয়ার ডাউন দি অর্ডার যে ক্যামিও গুলো খেলতে হয়, বা আমি যেটা আজকে বলছিলাম যে লাস্ট 4 ওভার্সে যারা রান কনসিড কম করবে তারা ম্যাচে এগিয়ে থাকবে, সেই ক্ষেত্রে জিমি নিশাম খুব একটা মানে ক্রুশাল রোল হয়তো প্লে করতে যাচ্ছেন। কজ আপনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপটা দেখেন, তাদের টপ অর্ডার মিডল অর্ডার অনেক ফায়ার পাওয়ার হোল্ড করে, কিন্তু আপনি যদি লোয়ার ডাউন দি অর্ডার আসেন তারা অনেক স্যান্টনারের উপর ডিপেন্ডেন্ট। তো স্যান্টনার কিন্তু পাওয়ার হিটার না, সেখানে জিমি নিশাম কিন্তু সাউথ আফ্রিকার ক্ষেত্রে ব্রেভিসের কথা বলি বা ট্রিস্টান স্টাবসের কথা বলি, তারা যে রোলটা প্লে করতে পারে নিশামের ওই ক্যাপাবিলিটিটা রয়েছে। এবং আমরা দেখবো যে লাস্ট ইউএইতে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো সেখানে সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে উনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। সো নিশাম আজকে এক্স ফ্যাক্টর হয়তো হতে পারে নিউজিল্যান্ডের জন্য। 11 কি কেমন দেখছেন? গত দুইটা ম্যাচে থেকে কি কোনো চেঞ্জেস চাচ্ছেন, কিংবা কেমন লাস্ট ম্যাচে তো সাউথ আফ্রিকার কিছু ফ্রন্টলাইন বোলার খেলেননি, তো আমার কাছে মনে হয় যে তারা সবাই ব্যাক করবেন। কেশব মহারাজ ব্যাক করবেন, মার্কো ইয়ানসেন ব্যাক করবেন, রাবাদা ব্যাক করবেন। নিউজিল্যান্ডের ক্ষেত্রে জিমি নিশামের হয়তো ইনক্লুশন হবে ম্যাকনকির জায়গায়, এবং ম্যাট হেনরিকে হয়তো আমরা স্কোয়াডে দেখতে পারবো। কিন্তু খুবই ক্রুশাল রোল প্লে করতে যাচ্ছেন বোলিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে লকি ফার্গুসন। তার 4টা ওভার খুবই ক্রুশাল হবেন, এবং যেহেতু উনি খুবই র পেসে বোলিং করে থাকেন, মিড ওভার্স যেখানে আসলে ব্যাটসম্যানরা একটু চড়াও হয়ে খেলার চেষ্টা করে, সেখানে কিন্তু উইকেট টেকিং বোলার হিসেবে আমরা লকি ফার্গুসনকে দেখতে। কিন্তু আমরা পুরো টুর্নামেন্টে কিন্তু কনসিস্টেন্ট ওনাকে আমরা 11-এ দেখিনি, দেখা যায়নি। ইভেন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাকে মাত্র 2 ওভার বল করানো হয়েছে, জানেন উনি কোনো ইনজুরি ক্যারি করছেন কিনা, বাট যতটুকু উনি বল করেছেন হি হ্যাজ বিন ভেরি ইকোনমিক। সো লকি ফার্গুসনের দিকে নিউজিল্যান্ড আজকে তাকিয়ে থাকবে। আমরা একবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, টসে জিতলে আপনি বলছিলেন যে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত, এবং আপনি পার্সেন্টেজের কথা আরেকবার আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ অবশ্যই, কারণ দুটো টিমই অন পেপার 50-50 যদি আমরা টস বাদে বলতে চাই, বাট টসে জিতে যদি কোনো টিম ফিল্ডিং নেয় দে উইল হ্যাভ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, এবং সেটা অনেক ক্ষেত্রে 60-40 বা 70-30ও হতে পারে। এবং আরেকটা কথা বলতে চাই আমি, যে সাউথ আফ্রিকা বরাবরই চোখ করে থাকে নকআউট টুর্নামেন্টগুলোতে, বাট আমি যেখানে আশার আলো দেখছি যে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ফাইনালে, এবং সেই টিমে কিন্তু মার্করাম ছিলেন, মার্কো ইয়ানসেন ছিলেন, কেশব মহারাজ ছিলেন, স্টাবস ছিলেন। সো এই যে একটা হার্ডেল পার হওয়া, একটা ধরেন ট্রফি ডিসাইডিং ম্যাচে যে প্রেসারের একটা হার্ডেল, এটা কিন্তু তাদের পার হওয়ার একবার অভিজ্ঞতা হয়েছে। সো সেই জায়গা থেকে মনে হয় যে চোকার্স যে তকমাটা তাদের রয়েছে এটা আজকে তাদের অতটা বদার করবে না, যেহেতু তারা রিসেন্টলি একটা ফাইনাল জয়লাভ করেছে। সো আমার মনে হয় যে আজকে সাউথ আফ্রিকা তাদের এই যে নামটা রয়েছে সেটা হয়তো তারা ওভারকাম করতে পারবে। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আপনার কাছ থেকে জানছিলাম সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ডিসাইডিং যে ম্যাচটা হতে যাচ্ছে, যে আহমেদাবাদের টিকিট কারা পাচ্ছে। আমরা আশা করি দুটো দলের মধ্যে যারাই জিতুক না কেন খেলাটা কম্পিটিটিভ হোক এবং দর্শক জনপ্রিয়তা তুঙ্গে চলে যাক আর এই টি-20 জামানায়। দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।